হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। Realme GT এই স্মার্টফোনটির পরে Realme আবারও তাদের নতুন আরেকটি স্মার্টফোন Realme GT মাস্টার এডিশন এই স্মার্টফোনটি নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেছে। তো এই স্মার্টফোনটি মূলত যারা দূর দূরান্তে ট্রাভেল করে, সুটকেস বুটকেসের সাথে পরিচিত বা তাদের সাথে সবসময় উঠা বসা, তো তাদেরকে টার্গেট করে এই স্মার্টফোনটি নিয়ে আসা, কেননা এটার পিছনে আসলে সুটকেসের মতো একটি ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই স্মার্টফোনটি কাদের কেনা উচিত, কাদের এই স্মার্টফোনটি থেকে দূরে থাকা উচিত। সো পুরো ভিডিও যদি থাকছি আমি শিশির, আর আপনারা দেখছেন টিএস শিশির। যারা নতুন রয়েছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করতে প্রথমে আমরা এই ফোনটির প্রাইস সম্পর্কে জেনে নিই। তো এই ফোনটি বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে একটি মাত্র ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 8GB 128GB। তো এই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ বাজারে রাখা হয়েছে 33,990 টাকা বা 34,000 টাকা। তো আপনারা চাইলে এই ফোনটির 8GBর বেশি যদি কারো স্টোরেজের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এই ফোনটি যেটা ইন্টারনাল মেমোরি আছে তো সেটাকেই 5GB পর্যন্ত র্যাম হিসেবে ব্যবহার করতে পারছেন। তো এই সুবিধা এই ফোনটির ভিতরে অবশ্যই থাকছে, যদিও এই র্যামটা আসলে অতটাও কাজের না। আপনাদের যদি 8GBর বেশিও প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আসলে এটা ব্যবহার করতে পারছেন, তো এটা আসলে একটি ভালো দিক। তো এখন আমরা দেখব যে এই 34,000 টাকা বাজেটের মধ্যে যে এই ফোনটি আসলে কেমন হয়। তো এই ফোনটির প্রথমে আমরা ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা ফোনটির পিছনের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে পিছন সাইডে ব্যবহার করা হয়েছে লেদারের একটি ডিজাইন। তো এখানে লেদার ফিনিশিং ডিজাইন হওয়ার ফলে আপনাদের হাতের ক্র্যাচ বা দাগ পড়ার সম্ভাবনা এটাতে খুবই কম থাকছে, বা দাগ বা ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছেই না। এবং এই ফোনটিতে আমি আগেই বলেছি যে এটা লেদারের একটি স্টাইল বা ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে। তো পার্সোনালি এই ডিজাইনটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, কেননা এটা আসলে একটু আলাদা লুকিংয়ের ফোন। এই লুকিংয়ের মানে অন্য কোনো ফোন নেই, এটার ডিজাইনটা সম্পূর্ণটাই আলাদা, এই কারণে আমার কাছে বিশেষ করে আরও ভালো লেগেছে। এবং এটাতে দাগ বা ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকছে কম, এই কারণে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এবং আপনাদের যদি এই লেদারের এই ডিজাইনটা পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই মডেলের এই ফোনটি আপনারা যেটা গ্লসি ফিনিশিং ডিজাইন রয়েছে তো সেটার দিকে যেতে পারেন। তো এই ফোনটির ক্ষেত্রে আসলে দুটি অপশনই দিয়ে দেওয়া হয়েছে। সো এখন আসবো আমরা ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের দিকে। তো বাটন অ্যান্ড পোর্টসের দিকে আসার আগে বলে নিচ্ছি যে এই ফোনটি পুরোটাই বিল্ড করা হয়েছে প্লাস্টিক দ্বারা। তো এই ক্ষেত্রে এই ফোনটির বিল্ড কোয়ালিটি একটু নর্মাল হবে। তো এখন যদি আসি আমরা ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের দিকে, তাহলে দেখবো ফোনটির নিচের সাইডে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, থাকছে ফোনটিকে চার্জ করার জন্য USB Type-C পোর্ট, থাকছে স্পিকার, লাউড স্পিকার, এবং ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার কি এবং লেফট সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন কি, এবং থাকছে একটি সিম ইজেক্টর টুল যেখানে আপনি দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারছেন, এবং পাশাপাশি একটি SD কার্ড। তো বাটন অ্যান্ড পোর্টসের কথা যদি বলতে যাই তো সকল কিছুই রয়েছে এই স্মার্টফোনটির ভিতরে। তো এখন যদি আসি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে, তাহলে দেখতে পাবো ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.41 ইঞ্চির একটি সুপার আমোলেড ডিসপ্লে, যেটি ফুল HD না HD+ রেজুলেশন সাপোর্টেড, এবং এই ডিসপ্লেটি অবশ্যই 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। যেখানে এই বাজেটে অন্যান্য ফোন 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করতেছে, তো সেখানে এখানে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। সো ডিসপ্লের যেটা পারফরমেন্স বা স্মুথনেসের কথা সেটা না বললেই নয়, কেননা এখান থেকে আপনারা অনেক সুন্দর একটা স্মুথনেস অবশ্যই পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটি অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর পিক্সেল ডেনসিটি 490 ppi। তো এর ফলে আপনারা এই ডিসপ্লেটি থেকে অবশ্যই কালার কোয়ালিটি অনেকটাই সুন্দর পাবেন। এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। তো এটা আসলে অতুলনীয়। 1000 নিটস ব্রাইটনেস হওয়ার ফলে আপনারা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট বলেন সকল ক্ষেত্রে এই ডিসপ্লেটি থেকে সুন্দর একটা ব্রাইটনেস পেয়ে যাবেন, অর্থাৎ ব্রাইটনেসের ঘাটতি এই ফোনটিতে হবে না বললেই চলে। সো এই ডিসপ্লের কোয়ালিটি এভারেজ বলতে গেলে অনেকটাই ভালো। এবং এই ডিসপ্লেটির নিচেই ব্যবহার করা হয়েছে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি অ্যাকুরেট এবং ফাস্টই ছিল। সো এখন আসবো আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটির পিছন সাইডে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। তো এই ক্যামেরাটা দিয়ে ডে লাইট এবং লো লাইটে আপনারা ভালোই ফটো ক্যাপচার করতে পারবেন। এবং এই ক্যামেরাটার কালার কোয়ালিটির কথা যদি বলি তাহলে অ্যাকুরেট এবং সুন্দর ন্যাচারাল কালার দিচ্ছিল। এবং এই রিয়েলমির ফোনের ক্যামেরার একটি জিনিস আমার কাছে ভালো লাগে যে এটা আসলে ফোনে ফটো ক্যাপচার করার পরেই আপনারা এটা দিয়ে দিতে পারেন, কেননা এটাতে আসলে এক্সট্রা করে এডিটিং করতে হয় না। এবং এই ক্যামেরাটার আমরা কোয়ালিটি OnePlus Nord-এর সাথে তুলনা করে দেখালাম আপনাদেরকে যে এটার ক্যামেরা আসলে কতটা ভালো এবং নাইট মোডে আসলে কতটা ভালো পারফরমেন্স করে থাকে। এবং এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও করা যাচ্ছে। সো ওভারঅল বলতে গেলে মেন ক্যামেরাটা অনেকটাই ভালো ছিল। তো সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স,
যার অ্যাপারচার f2.2। তো এই ক্যামেরাটা দিয়েও ডে লাইট এবং লো লাইটে ভালোই ফটো ক্যাপচার করা যাবে। আমার কাছে বিশেষ করে এই দুটি ক্যামেরা অনেকটাই ভালো লেগেছে, যদিও তারা এই বাজেটে তারা এখানে 8 মেগাপিক্সেল ক্যামেরাটা না দিয়ে একটু বেশি মেগাপিক্সেল ক্যামেরাটা দিলে সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আরও একটু ভালো হতো। এবং থার্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে বাজে একটি লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো এই জিনিসটা আমার কাছে একেবারেই খারাপ লাগেনি যে এই বাজেটে তারা এখানে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানে যদি তারা একটি টেলিফোটো জুম লেন্স ব্যবহার করতো তাহলে ফোনটির একটু কাজে আসতো এই ক্যামেরাটা দিয়ে, কেননা এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আসলে আমাদের কাজে আসে না। এবং তারা যদি এখানে 2 মেগাপিক্সেল না করে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা ব্যবহার করতো তাহলে একটু মানে মোটামুটি ফটো ক্যাপচার করা যেত। তো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দেওয়ার কারণে এটা আসলে কোনো কাজে আসবে না। তো এই একটা ক্যামেরা আমার কাছে খারাপ লেগেছে। সো এখন যদি আসি আমরা ফোনটির সামনের দিকে, তাহলে দেখতে পাবো ফোনটির পাঁচসেল ক্যামেরার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। তো এই ক্যামেরাটা দিয়েও মোটামুটি ভালোই ফটো ক্যাপচার করতে পারবেন। এবং আপনারা ওপো বা রিয়েলমির ক্যামেরা সম্পর্কে জানেন যে এটার সেলফি ক্যামেরা কতটা ভালো হয়। এবং এই ক্যামেরাটার একটি বিশেষত্ব যেটা ফেসটাকে স্মুথ করে দেয়। তো এর ফলে আসলে অনেকের কাছে আসে যে স্মুথনেস বা বিউটিটা দেখতে ভালো লাগে, আবার অনেকের কাছে খারাপ লাগে। তো আমার কাছে বিশেষ করে এটার সেলফি ক্যামেরাটাও অনেকটাই ভালো লেগেছে। এবং এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করা যাচ্ছে। সো এখন আসি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এই ব্যাটারিটি অনেকের কাছে খারাপ মনে হতে পারে, কেননা এখন অনেক ফোন এই বাজেটে তারা 5000 বা 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটি ব্যবহার করছে। তো সেখানে তারা 4300 অ্যাম্পিয়ারের ব্যাটারিটি ব্যবহার করেছে। তো এই ব্যাটারিটি থেকে আমরা অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। তো এই ব্যাটারি সেকশন বাদ দিয়ে যদি আসি আমরা এটার চার্জারের দিকে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে আপনারা 33 মিনিটের মতো এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। সো একদিন ব্যাটারি ব্যাকআপ পাবো সেটা ঠিক আছে, কিন্তু এই ফোনটিতে এই 65 ওয়াটের এই চার্জারটি থাকার ফলে আপনারা 30 বা 33 মিনিটের মতো সময়ে এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারছেন। তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। সো এখানে ওই একদিনের ব্যাটারি ব্যাকআপ বা 5000-6000কে বাদ দিয়ে আমরা এই চার্জারটি দেখে আসলে এই বিষয়টা ভুলে যেতে পারবো, কেননা অতি দ্রুত সময়ের মধ্যেও আমরা এই ফোনটিকে চার্জ করে নিতে পারছি। এবং এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট হওয়ার ফলে এই দুটি ভেরিয়েন্টের ওয়েট এবং থিকনেস আলাদা আলাদা রয়েছে। যেটা মূলত লেদার ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের থিকনেস হয়েছে 8.4 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 274 গ্রাম বা 84 গ্রাম মনে হয়, সঠিক ভুলে গেছি আমি। তো এবং যেটা আসলে গ্লসি ফিনিশিং ডিজাইন, তো সেটার থিকনেস মোটামুটি 8.1 মিলিমিটার এবং সেটার ওয়েট মোটামুটি 270 গ্রামের মতো। তো লেদার ফিনিশিং হওয়ার ফলে ওটার থিকনেস এবং ওয়েট কিছুটা বেড়ে গেছে। তো থিকনেস ওয়েট এরকমভাবে দেখলে আসলে বোঝা যায় না। তো দুটো পাশাপাশি দেখলে আসলে বোঝা যাবে না যে থিকনেস এবং ওয়েট কোনোটার বেশি বা কম রয়েছে, দেখে মনে হয় যে দুটো মোটামুটি সেমই রয়েছে। সো এখন আসি আমরা ফোনটির মূল বিষয় অর্থাৎ ফোনটির প্রসেসর সেকশনে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 এর একটি প্রসেসর, যেটা একটি 5G প্রসেসর। এবং এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এবং এই ফোনটির 8টি কোরের মধ্যে 4টি কোর হচ্ছে অক্টা কোর 2.4 গিগাহার্জ এবং অপর 4টি কোর হচ্ছে অক্টা কোর 1.9 গিগাহার্জ। সো এই প্রসেসরটি থেকে আমরা মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাব। এবং আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর সম্পর্কে সকলেই জানি যে এই প্রসেসরগুলো মোটামুটি দীর্ঘদিন যাবত একই রকমের ভালো ধরনের পারফরমেন্স ধরে রাখে। এবং এই ফোনটিতে 5G প্রসেসর ব্যবহার করার ফলে আমরা অদূর ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীতে আমরা 5G সুবিধাটা পেয়ে যাব, অর্থাৎ 5G আসলে আমাদের ফোনটা চেঞ্জ করে নিতে হচ্ছে না, এই ফোনটি দ্বারাই আমরা সেই সময়ও চালিয়ে নিতে পারছি। এবং আপনারা যদি চান যে না আমাদের এই প্রসেসরটি হবে না, আমাদের আরও ভালো প্রসেসর পেতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে এই বাজেট বা এর চাইতে একটু বাজেট বাড়ালে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 সেই প্রসেসরটি পেয়ে যাচ্ছেন। তো সেটার পারফরমেন্স এটার থেকে অবশ্যই অনেকটাই ভালো হচ্ছে। তো এই প্রসেসর পারফরমেন্স যে খারাপ সেটাও নাই, এই প্রসেসরটি থেকে আপনারা মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 11 Realme UI 2.0। সো ওভারঅল সম্পূর্ণ দিকের কথা বলতে গেলে এই ফোনটি মোটামুটি ভালোই রয়েছেন। তো যারা চাচ্ছেন যে তাদের একটু আলাদা গর্জিয়াস লুকিং এর ফোন দরকার, এবং যারা চাচ্ছেন যে তাদের ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড থাকতে হবে এবং একটি বড় ফাস্ট চার্জারের সাপোর্টেড থাকতে হচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি অবশ্যই ভালো হচ্ছে। কিন্তু যারা চাচ্ছেন যে তাদের ফোনে একটু বেশি মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকতে হবে এবং ক্যামেরা কোয়ালিটি আরও একটু ভালো হতে হবে এবং পিছনে অবশ্যই একটি টেলিফটো জুম লেন্স থাকতে হবে, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো। কিন্তু আমি বলতে পারি যে যারা রিয়েলমি লাভার রয়েছেন এবং 35,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, তো তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনে নিতে পারেন, কেননা এই ফোনটির সম্পূর্ণ দিকেও মোটামুটি ভালো রয়েছে এবং এটার যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটাও মোটামুটি ভালো রয়েছে। তো ওভারঅল সম্পূর্ণ দিকের কথা বলতে গেলে এই ফোনটি আমি সবাইকে সাজেস্ট করতে পারি এই বাজেট অনুযায়ী। সো দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট অবধি চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে সেটা অবশ্যই লাইক করে দিবেন এবং যদি খারাপ লাগে কেন খারাপ লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই স্মার্টফোনটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে সেটাও নিচে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বিশেষ করে এটার ডিজাইনটা আসলে কেমন রয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।